আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা জানেন সাম্প্রতিক সময়ে ইরানকে কেন্দ্র করে সারা দেশে যুদ্ধের যে মহাতাণ্ডব চলছে, তারই ধারাবাহিকতায় এবার প্রভাব পড়তে চলেছে বাংলাদেশে। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল সংকট দেখা দিয়েছে এবং সেই সাথে সাথে বাংলাদেশে জ্বালানি তেল বিতরণ বা বিক্রয়ের ক্ষেত্রে কিছু বিধিমালা আরোপ করেছেন বিপিসি। এখন বিষয়টা হচ্ছে বিধিমালা কতটুকু কার্যকর হবে। এখানে যে বিধিমালা করেছে তার কয়েকটা পয়েন্ট আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এখানে দিয়েছে মোটর সাইকেলে 2 লিটার। আচ্ছা, এক একটা পয়েন্ট তুলে ধরে আর একটা পয়েন্ট আলোচনা করি। এখানে নির্দেশনায় বলা হয়েছে দিনে একটি মোটর সাইকেলে সর্বোচ্চ 2 লিটার, পেট্রোল অকটেন ব্যক্তিগত গাড়ি কার সর্বোচ্চ 10 লিটার। এখন দিনে 2 লিটার তেল একটি মোটরসাইকেলে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে কি, আপনি 2 লিটার তেল নেবেন, হয়তো এক পাম্পের থেকে আপনাকে 2 লিটার তেলের বেশি দেবে না, কিন্তু পাম্প তো আরো অনেকগুলো আছে, আশেপাশেই আছে। 2 লিটার তেলের 2 লিটার তেল খরচ করার ভিতরেই অনেকগুলো পাম্প আপনি পেয়ে যাবেন। আপনার প্রয়োজন হলে আপনি সেখান থেকে 2 লিটার করে তেল কিন্তু নিতে পারবেন। এছাড়া আপনারা দেখেছেন সাইটে যেসব তেল বিক্রি করা হয়, যেমন পাম্পের অধীনস্থ বা পাম্পের বাইরে যারা ড্রামে করে তেল নিয়ে এসে খুচরা তেল বিক্রি করে বিভিন্ন ছোটখাটো দোকানে, সেখানে গেলেও কিন্তু আপনি আহ, মানে একটু পর পর এই দোকানগুলো কিন্তু অবস্থিত আছে, তো ওখানে গেলেও আপনি তেল পেয়ে যাবেন। তাহলে এই আইনটা কতটুকু কার্যকারী হবে, নাকি অন্য কোনো উপায়ে কার্যকর করতে চলেছে সরকার? এখন হতে পারে অনলাইন সিস্টেম। আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দেখে প্রত্যেকটা পাম্প মালিকানাধীন, তাদেরকে একটি নির্দিষ্ট কোনো সফটওয়্যার থাকবে, যে সফটওয়্যারের মধ্যে তারা বুঝতে পারবে যে এই নাম্বারের গাড়িটি আজকে দিনে কোনো তেল নেছে কিনা। এখন বিষয়টা হচ্ছে যে সেটাও কি এই মুহূর্তে কার্যকর করা সম্ভব, অথবা যারা বিআরটিসি থেকে এখনো নাম্বার পাননি, শুধুমাত্র অনুমোদন হয়েছে, বিভিন্ন কাগজ হয়েছে এবং অনটেস্ট গাড়িগুলোর উপায় কি হবে? তো আসল নিতান্ত এই এই যে আইনটা কতটুকু বাস্তব বা বাস্তবায়ন হবে, এটা নিয়ে কিন্তু এখন সংশয় দেখা গেছে। তো দর্শক, জ্বালানি তেল বন্ধ হলে কি হতে পারে বাংলাদেশে? যদি হঠাৎ করে বাংলাদেশে জ্বালানি তেল বন্ধ হয়ে যায়, আপনারা জানেন যেসব কলকারখানার সাথে যানবাহনগুলো জ্বালানি তেলের উপর নির্ভরশীল, সেই যানবাহনগুলো চালানো কিন্তু আর সম্ভব হবে না। সুতরাং যানবাহনগুলো যখন চালানো সম্ভব হবে না, তখন কিন্তু মানুষ একটা ভোগান্তির ভিতরে পড়ে যাবে। মানুষ যখন দূরপাল্লার পরিবহনে উঠবে বা এক জায়গা থেকে আরেক জায়গায় আহ, যাবে, তখন কিন্তু তারা এই যে পরিবহনের যে একটা ঘাটতি, সেই ঘাটতি কিন্তু দেখা দেবে। তখন কি হবে, যারা ইজি বাইক চালায়, যারা ইলেকট্রিক্স মানে ব্যাটারি চালিত রিক্সা বলেন, ইজি বাইক বলেন, যে যানবাহনগুলো আছে, তারাও কিন্তু ভাড়া বাড়িয়ে দেবে। এবং ব্যাটারি চালিত যেসব রিক্সা, ইঞ্জিন ভ্যান, সরি ব্যাটারি ভ্যান এগুলো আছে, এরা কিন্তু অনেকের চাওয়া মতো দূরে যেতে পারবে না। যেমন আমার এই মুহূর্তে ঢাকা যাওয়া প্রয়োজন, যেখানে যেতে গেলে 200 থেকে 300 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। এখন ব্যাটারি চালিত রিক্সা তো আর সেখানে যেতে পারবে না। তাহলে কি হবে, বাংলাদেশে খুব দ্রুতই একটা গোলযোগ সৃষ্টি হবে, মানুষের ভিতর হাহাকার তৈরি হয়ে যাবে। এখনো অনেক জায়গা আছে যেখানে ডিজেল দিয়ে আহ, ধানের যে মৌসুমে পানি দেওয়া হয়, সেখানে পানি বন্ধ হয়ে যাবে। পানি বন্ধ হলে কি হবে, ফসল হবে না। আর ফসল না হলে তো বুঝতেই পারতেছেন, ধানের দাম বেড়ে যাবে। এমনকি যদি সব জায়গায় এরকম দুর্ভিক্ষ চলতে থাকে, জ্বালানিতে যে বিদ্যুৎ খাতগুলো আছে, সেই বিদ্যুৎ খাতগুলো যদি বন্ধ হয়ে যায়, তখন কিন্তু বিদ্যুৎও ঠিক মতো থাকবে না। সুতরাং দেশের ভিতরে অর্থনৈতিক একটা বড় সংকট দেখা দিবে এবং দেশের ভিতরেই আপনার একটা দুর্ভিক্ষের মতো আভাস কিন্তু পাওয়া যাবে। আর বুঝতেই পারতেছেন যে এই যুদ্ধের ফলে আমদানি রপ্তানি প্রায় কিন্তু বন্ধ হয়ে যায় উপক্রম হয়েছে,
না, অথবা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। তাহলে কি হবে? আমাদের খাদ্যের যে চাহিদা এবং বিভিন্ন পণ্যের যে চাহিদা তার বিদেশ থেকে আনা সম্ভব হবে না, এবং বিদেশে বিদেশে কোনো কিছু পাঠিয়ে কোনো কিছু বিক্রি করে টাকা ইনকাম করা সম্ভব হয় না। সুতরাং সব দিক থেকে অর্থনৈতিক বড় একটা চাপে পড়ে যাবে কিন্তু বাংলাদেশ। দর্শক, আজকের এই পর্যন্ত। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।